গুড আফটারনুন ক্লাস। আজকে আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন ভিডিও বলতে পারো যে ভারতের সংবিধানের মূল যে আর্টিকেল, সেই আর্টিকেলের পড়া আজ থেকে শুরু হচ্ছে। এতদিন আমরা ভারতের সংবিধানের পটভূমি, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, তারপরে ভারতের সংবিধানের প্রস্তাবনা, ঠিক আছে, এই বিষয়গুলোকে আলোকপাত করেছিলাম। এমনকি একটা ভিডিওর মাধ্যমে আমরা ভারতের সংবিধানে যে তপশিলি বা শিডিউলগুলো রয়েছে যে 12টা, সেই 12টা শিডিউল সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এখানে আমরা এবার আর্টিকেল অনুযায়ী আলোচনা করব এবং বলতে পারো যে মানে মূল কনসেপ্টের পড়াগুলো এবার আর্টিকেল অনুযায়ী আমরা শুরু করছি। তো লক্ষ্য করেছো যে এইখানে তোমার স্পষ্ট দেখো লেখাই আছে, কি লেখা আছে যে এটা তোমার যে কেন্দ্র এবং রাজ্য ব্যবস্থা সম্বন্ধীয় রয়েছে। আমরা জানি ভারতের সংবিধানের পার্ট নম্বর 1, ঠিক আছে, পার্ট নম্বর 1-এ এটা রয়েছে। আর দ্বিতীয় যেটা রয়েছে কি স্যার, এটা যদি তুমি যদি আর্টিকেল দেখো, আর্টিকেল, ঠিক আছে, তো আর্টিকেল হচ্ছে কত তোমার হচ্ছে 1 নম্বর আর্টিকেল থেকে শুরু করে 4 নম্বর আর্টিকেলের মধ্যে যা যা রয়েছে, অর্থাৎ 1, তারপর 2, 2-এর A, 3, তারপর হচ্ছে 4, এই আর্টিকেলগুলোর সম্বন্ধে এখানে বিস্তারিত রয়েছে। এবং সম্ভবত রাজ্য যে তোমার হচ্ছে কীভাবে রাজ্যগুলো তৈরি হয় না হয় তার নিয়ম নীতিগুলো এখানে রয়েছে। তো এই ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমরা আর্টিকেলের পড়া শুরু করলাম, পার্টের পড়া শুরু করলাম। আজকে যেটা পার্ট রয়েছে তোমার হচ্ছে ইন্ডিয়া ভারতবর্ষের যে তোমার হচ্ছে কেন্দ্রীয় এবং রাষ্ট্র যে ব্যবস্থা রয়েছে সেটা, এটা পার্ট নম্বর 1-এ রয়েছে এবং ধারা নম্বর হচ্ছে 1 থেকে 4-এর মধ্যে রয়েছে, ঠিক আছে। তো বেশি কথা না বলে আমরা পরবর্তী পড়ার মধ্যে আমরা চলে আসছি। তো চলো দেখো, প্রথমেই যে কনসেপ্টটা রয়েছে, ঠিক আছে, তো প্রথমে এই কনসেপ্টটা আচ্ছা। তো দেখো এখানে প্রথমে যে কনসেপ্টটা রয়েছে ধারণা, আমি কিছুক্ষণ আগেই বলেছি যে এটা 1 নম্বর অধ্যায়। হ্যাঁ, অধ্যায় মানে কি স্যার, পার্ট, তার পার্ট নম্বর 1, ঠিক আছে, ভারতের সংবিধানের পার্ট নম্বর 1-এ এটা রয়েছে। এবং ধারা নম্বর কত থেকে কত রয়েছে, 1 থেকে 4 নম্বর ধারা, ঠিক আছে। 1 থেকে 4-এর মধ্যে কে কে আছে, 1, 2, 2-এর A, 3 আর 4, এর মধ্যে থেকে 2-এর এটা অবশ্য বাতিল হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে পার্ট নম্বর 1 যেটা হচ্ছে ইন্ডিয়া ইজ দ্য কি স্যার, ইউনিয়ন অফ স্টেট, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যে দেশের কাছ থেকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে কানাডা। অলরেডি মনে করো আমরা যখন ভারতের সংবিধানের বৈশিষ্ট্য পড়ছিলাম তখনই আমরা এই কানাডার কনসেপ্ট সম্বন্ধে আমরা কিন্তু জানছিলাম যে কানাডা থেকে এটা নেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ কানাডা থেকে নেওয়া হয়েছে মানে কি স্যার, এখানে রাজ্যগুলো কেন্দ্রকে তৈরি করেনি, কেন্দ্র রাজ্যগুলোকে তৈরি করেছে। অর্থাৎ আজকে যে আমাদের 28টা রাজ্য এবং 8টা যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এটা তৈরি করেছে পার্লামেন্টে শুধুমাত্র হচ্ছে কেন্দ্র। ক্লিয়ার? তো এটা কানাডার কনসেপ্ট থেকে নেওয়া রয়েছে। তো দেখো এখানে দেখো A, B করে দুটো জিনিস রয়েছে। কী বলা হয়েছে, ভারতবর্ষ রাজ্যসমূহের চুক্তির মাধ্যমে তৈরি হয়নি, যে কথাটা আমি বললাম কিছুক্ষণ আগে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে রাজ্যসমূহের চুক্তির মাধ্যমে তৈরি হয়েছে, এখানে কিন্তু চুক্তির মাধ্যমে তৈরি হয়নি। বলা যেতে পারে ভারতবর্ষের কেন্দ্রীয় ক্ষমতায় যে রাজ্যগুলো তৈরি হয়েছে, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা এবং ভারতের যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি আলাদা। তাহলে আমেরিকার যুক্তরাষ্ট্র ব্যবস্থায় রাজ্যগুলো সমক্ষমতা ভোগ করে, ঠিক আছে। এখানকার যুক্তরাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্র রাজ্যগুলোকে তৈরি করেছে। তো দুটো কিন্তু আলাদা কনসেপ্ট হলো, সেই জন্য বলা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং ভারতের যুক্তরাষ্ট্র ব্যবস্থা দুটাই কিন্তু আলাদা, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো, রাজ্যগুলোর কোনো অধিকারই নেই যে রাষ্ট্রগুলো থেকে নিজে থেকে আলাদা হবে। আমাদের ভারতবর্ষের যে 28টা রাজ্য রয়েছে বা 8টা যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এদের এখতিয়ারই নেই যে ভারতবর্ষ থেকে এরা বের হবে, ঠিক আছে। এদের কোনো এখতিয়ারই নেই। কিন্তু আমেরিকাতে যে রয়েছে তাদের কিন্তু নিজস্ব কিন্তু এখতিয়ার রয়েছে। ক্লিয়ার? তারপর হচ্ছে অর্থাৎ ভারতের রাজ্যগুলো তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে শুধুমাত্র কাজ করবে, শুধুমাত্র ডেভেলপমেন্টাল কাজ করার জন্য রাজ্যগুলো তৈরি করা হয়েছে। যেহেতু কেন্দ্র একার পক্ষে সম্ভব নয়, তার ডেভেলপমেন্টাল কাজ করার জন্যই কিন্তু এই রাজ্যগুলো তৈরি করা হয়েছে। সেই জন্য তোমরা যদি ভারতের কেন্দ্র তালিকা এবং রাজ্য তালিকাগুলো দেখবে, তো যত মূল চালিকা শক্তির যে কেন্দ্রীয় তালিকাগুলো রয়েছে, মানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় রয়েছে। আর রাজ্যের যেগুলো তালিকা রয়েছে সেগুলো হচ্ছে কি কেন্দ্রের কাছ থেকে টাকা নিয়ে সেটাকে হচ্ছে ডেভেলপমেন্টাল কাজ করবে রাজ্য, এই হিসাবে রাখা হয়েছে। অর্থাৎ রাজ্য প্রশাসনিক স্তরে তৈরি করা হয়েছে ডেভেলপমেন্টের জন্য। যখন দেখছি রাজ্য দিয়ে হচ্ছে না, তারপর পরবর্তীতে আবার ফের স্থানীয় সরকার তৈরি করে, যেটাকে আমরা পঞ্চায়েতি ব্যবস্থা বলি।
সে যখন দেখছি যে ওটা দিয়েও তৈরি হচ্ছে না, আমরা জানি যে এখন বর্তমানে কি কোঅপারেটিভ ব্যবস্থার মাধ্যম দিয়ে ভারতের কি গণতান্ত্রিক ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ অর্থাৎ এই রাজ্য বলো, স্থানীয় সরকার, পঞ্চায়েতি ব্যবস্থা বলো বা কোঅপারেটিভ বলো, সবই হচ্ছে কি স্যার আলটিমেটলি হচ্ছে কি স্যার কেন্দ্র দ্বারা তৈরি করা, এবং সব তৈরি হচ্ছে কোথায়? পার্লামেন্টে, ঠিক না? আচ্ছা, এছাড়াও ভারতবর্ষের তোমার হচ্ছে নাম নিয়ে দুটা কথা স্পষ্ট করা হয়েছে। কি কি? আমাদের মানে সচরাচর দেখা যায় বিশ্বের বেশিরভাগ দেশে দেখবে একটাই নাম, কিন্তু না স্যার আমাদের দেশে একটা নাম না, দুটা নাম। দুটা নাম গিয়ে কি স্যার? একটা নাম হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে, আর একটা নাম হচ্ছে ভারত। অ্যাকচুয়ালি যখন গণপরিষদ তৈরি হয়েছিল তখন তিনটে নামের প্রস্তাব ছিল ভারতবর্ষে। তিনটে গিয়ে কি স্যার? একটা হচ্ছে হিন্দুস্তান, একটা হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়া, আর একটা হচ্ছে ভারত। আচ্ছা, এর মধ্যে থেকে হিন্দুস্তান নামটাকে এই বলে সরিয়ে দেওয়া হয়েছিল যে কি স্যার আমাদের ভারতবর্ষ তো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তো এখানে শুধুমাত্র হিন্দুর স্থান এই কনসেপ্টটা যাতে না থাকে, ঠিক আছে? এতে গিয়ে কী হতে পারে পরবর্তীতে মানে সম্প্রীতির যে বাতাবরণটা রয়েছে সেটা নষ্ট হতে পারে, ঠিক আছে? আর যে দুটো বিষয় রয়েছে সেই দুটো বিষয় হচ্ছে কি ইন্ডিয়া এবং ভারত, এই দুটো নিয়ে কিন্তু কোনোভাবেই যে একটা যে নাম রাখবো সেই কিন্তু সমস্যার সমাধান কিন্তু হচ্ছিল না, ঠিক আছে? কেন? এই যে গণপরিষদ তৈরি হচ্ছিল, মানে এখানে কিন্তু দুই ধরনের চিন্তাধারার মানুষ ছিল। এক হচ্ছে কি স্যার ওয়েস্টার্ন চিন্তাধারায় জওহরলাল নেহরুর মতো ব্যক্তিরা যারা রাখতে চাইছে হচ্ছে ইন্ডিয়া, আবার এক হচ্ছে কি স্যার সর্দার বল্লভভাই প্যাটেলের মতো চিন্তাধারার যারা হচ্ছে কি পুরনো ভারতের সংস্কৃতিতে মানে বিশ্বাসী, তারা হচ্ছে ভারত নাম রাখতে চেয়েছিল। অতএব যখন দুটো নামের মধ্যে সমাধান হয়নি তখন স্যার বলা হয়েছিল যে ঠিক আছে তাহলে একটাই নাম নির্দিষ্ট রেখে দেওয়া হোক, এবং একটাই নাম হচ্ছে কি স্যার ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, মানে একটাই দেশের দুটো নাম, যে কি ভারত এবং হচ্ছে কি ইন্ডিয়া। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট দেখো, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ ধারাগুলো। আমি কিছুক্ষণ আগে বলেছি এটা হচ্ছে পার্ট নম্বর হচ্ছে কত? পার্ট নম্বর 1 না? আর স্যার ধারা কত? 1, 2, 2 এ 3, 4। দেখো ওটাই রয়েছে 1, 2, 2 এ 3 আর হচ্ছে 4। তো আমরা একটু ধারাগুলো সম্বন্ধে একটু জেনে নেব। প্রথম ধারা সম্বন্ধে গিয়ে কী আছে? 1 নম্বর ধারা রাষ্ট্রীয় ব্যবস্থা এবং নামের বৈশিষ্ট্য, অর্থাৎ রাষ্ট্র কাকে বলে, হ্যাঁ ভারত যেটাই ভারত সেটা ইন্ডিয়া, এই কনসেপ্টটা। আমরা হচ্ছে কি কেন্দ্রীয় প্রবণতাযুক্ত দেশ, সেই বিষয়টা যেটা কানাডার কাছ থেকে আমরা নিয়েছি। এই যে সংজ্ঞা, এই সংজ্ঞাটাই হচ্ছে কত নম্বর তোমার হচ্ছে আর্টিকেলের বলা রয়েছে? তোমার হচ্ছে 1 নম্বর আর্টিকেলে। 2 নম্বর আর্টিকেলে কি বলা আছে? যে নতুন রাজ্য তৈরি করার পদ্ধতি, অর্থাৎ তোমার হচ্ছে আমাদের যে নতুন রাজ্য তৈরি হবে সেটা কিভাবে তৈরি হবে, সেটা তৈরি করার জন্য সাংবিধানিক কি প্রভিশন রয়েছে, তো সেই বিষয়টা 2 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। 2 এ তোমরা সবাই জানো যে সিকিম আমাদের ভারতবর্ষের সাথে 1975 সালে যুক্ত হয়। শুধুমাত্র সিকিম রাজ্যের জন্য 2 এ নম্বর আর্টিকেলটা স্পেশালি তৈরি করা হয়েছিল। হ্যাঁ, সিকিম রাজ্য তৈরি হয়ে গেল। আমরা সবাই জানি সম্ভবত 35তম সংবিধান সংশোধনী আর হচ্ছে 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিম রাজ্য তৈরি হয়ে গেল। তারপরে আবার ফের এই সিকিম রাজ্য তৈরি করার জন্য যে 2 এ যে ধারাটা সেটাকে কী করা হলো? দেখো বাতিল করা হলো। তার মানে আজকের দিনে 2 এ ধারাটা নেই, আগে ছিল, এবং এটা কার জন্য ছিল? সিকিমের জন্য ছিল, ঠিক আছে? তারপর হচ্ছে কি 3 নম্বর আর্টিকেলে গিয়ে বলা হচ্ছে কি কোনো রাজ্যের নাম পরিবর্তন, সীমানা পরিবর্তন প্রভৃতি, হ্যাঁ এই ধারা দিয়ে করা যেতে পারে। অর্থাৎ নামের পরিবর্তন, ধরে নাও যে পশ্চিমবঙ্গের নাম তোমার হচ্ছে বাংলা রাখতে চাইছে, তো সেটা কত নম্বর আর্টিকেল দিয়ে করতে পারবে? 3 নম্বর আর্টিকেল দিয়ে করতে পারবে। হ্যাঁ, কোনো যেমন ধরো আমি বলছি উড়িষ্যা রাজ্যের নাম রেখেছে উড়িষ্যা, ঠিক আছে? যেমন মাদ্রাজের নাম পরবর্তীতে করে দিল হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে? তারপরে যেমন ধরো হচ্ছে মহীশূরের নাম পরবর্তীতে করে দিল হচ্ছে তোমার হচ্ছে কি মহীশূরের নাম হয়ে গেল কর্ণাটক, ঠিক না? তারপরে ধরে নেওয়া হচ্ছে পন্ডিচেরির নাম হয়ে গেল পদুচেরি। এই যে নামের পরিবর্তনগুলো, সীমানার পরিবর্তন, ঠিক আছে? সীমানার পরিবর্তন মানে যেমন ধরো হচ্ছে বিভিন্ন রাজ্যের সীমানার পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে? সেই সীমানার পরিবর্তনগুলো কত নম্বর আর্টিকেলগুলো অনুযায়ী হলো? তোমার হচ্ছে 3 নম্বর আর্টিকেল। এবং 4 নম্বর আর্টিকেল থেকে কী বলা হচ্ছে? বলছে 2 এবং 3 নম্বর ধারার কিছু পরিবর্তন করা গেলে 4 নম্বর ধারা দিয়েই করা যাবে। 2 এবং 3 যদি পরিবর্তন করতে হয়, অর্থাৎ আমি বলতে চাইছি এই যে 2 নম্বর আর্টিকেল যে রয়েছে,
আর তোমার যে কত 3 নম্বর আর্টিকেল রয়েছে, এই যে 2 আর তোমার হচ্ছে 3, ঠিক আছে। এর যদি কিছু পরিবর্তন করতে হয় 4 দিয়ে করা যাবে। এটা কি জিনিস স্যার? আমরা সবাই জানি যে 368 নম্বর ধারা দিয়ে সংবিধান সংশোধন হয়। তো 368 নম্বর ধারাটা হচ্ছে কি, এটা দিয়ে সমস্ত প্রকার সংবিধান সংশোধন হয়। 3 এবং 4-এর যেগুলো ধারা, 2 এবং 3-এর যে ধারাগুলো রয়েছে এগুলোকে তুমি কি 4 নম্বর ধারাতে তুমি পরিবর্তন করতে পারবা। তবে মাথায় রাখবে এখনো পর্যন্ত 4 নম্বর ধারাকে কিন্তু একবারও কিন্তু তোমার হচ্ছে প্রয়োগ করা হয়নি, ঠিক আছে। যা সংবিধান সংশোধন হয়েছে সেটা হচ্ছে 2 অনুযায়ী হয়েছে। তাহলে এখানে এখানে 2, 3 সম্বন্ধে একটু বলি যে 2, 3 এবং 4 এই 3টা কনসেপ্টের ক্ষেত্রে যে মেন হচ্ছে এই স্যার পার্লামেন্টে আমাদেরকে পাস করতে হবে। এখানে পার্লামেন্টই সর্বেসর্বা। হ্যাঁ, কারণ স্যার আমরা আগে বলেছি ইন্ডিয়া ইজ দ্য ইউনিয়ন অফ স্টেটস, কেন্দ্র এখানকার রাজ্যগুলোকে তৈরি করেছে, ঠিক না। তো কীভাবে হবে? তো মাথা রাখবে এই ক্ষেত্রে যদি আমাকে মানে কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে হয়, হ্যাঁ, তারপর যে সীমানা পরিবর্তন করতে হয়, ঠিক আছে, নতুন রাজ্য তৈরি করতে হয়, ঠিক আছে, পুরনো রাজ্যের সাথে সংযোজন করতে হয়, যাই হোক না কেন প্রথমে আগে রাষ্ট্রপতি সই করবে। রাষ্ট্রপতি সইটা এখানে আগে লাগবে। অন্যান্য ক্ষেত্রে কি আগে লোকসভা এবং রাজ্যসভা সই করে, এখানে রাষ্ট্রপতি আগে পারমিশন দেবে, তারপরে এখান থেকে কি স্যার লোকসভা এবং তোমার হচ্ছে রাজ্যসভায় যাবে। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। আর অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভারতবর্ষের সংবিধানে প্রথমে লোকসভা বা রাজ্যসভায় পাস হলো, তারপরে যায় হচ্ছে কোথায় রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি অ্যাসেন্ট করে। কিন্তু এখানে রাষ্ট্রপতি আগে সম্মতি দিচ্ছে, তারপর লোকসভা এবং রাজ্যসভাতে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি এই জিনিসটা। তাহলে এখানে ধারাগুলো আমাদের কাছে স্পষ্ট হলো। নেক্সট, এবার হচ্ছে ধারাগুলো হয়ে যাওয়ার পরে এবার রাজ্যগুলো তৈরি করার প্রেক্ষাপট। স্যার ইম্পর্টেন্ট জিনিস, অনেকে জানো অনেকে জানো না, একটা খুব ভালো কনসেপ্ট এখানে রয়েছে এই ভিডিওটা তোমাদের জন্য দারুণ হতে চলেছে, বুঝতেই পারছো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে রাজ্যগুলো যখন তৈরি হলো, তোমরা সবাই জানো আমাদের দেশ 1947 সালে স্বাধীনতা পায়। 1947 সালে তো যখন স্বাধীনতা পেয়েছিল, তো সেই সময় আমরা সবাই জানি যে 552টা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল, 552, আর 10টা তোমার হচ্ছে গিয়ে কি ব্রিটিশ অধ্যুষিত অঞ্চল ছিল, অর্থাৎ সব মিলিয়ে হচ্ছে 562টা অংশ। মতান্তরে কেউ কেউ 563ও বলে। তো এবার কথা হচ্ছে এই যে 563টা ছিল, এদেরকে ব্রিটিশ সরকার অপশন দিয়েছিল। অপশন কি ধরনের অপশন? যে তোমরা মানে 563-র মধ্যে 552 জনকে অপশন দিয়েছিল যারা প্রিন্সলি স্টেট, যে তোমাদের কাছে 3টা অপশন। এক, তোমরা ভারতের সাথে যুক্ত হতে পারো। দ্বিতীয়, তোমরা হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে পাকিস্তানের সাথে যুক্ত হতে পারো। আর তৃতীয় হচ্ছে গিয়ে কি তোমরা ইচ্ছা করলে নিজে থেকে একটা স্বাধীন হতে পারো। তার মানে ভারতের যদি পরিপ্রেক্ষিতে বলি, তা সর্দার বল্লভভাই প্যাটেল যেহেতু সে সময় মানে পুরো বিষয়টা দেখছিল, তার কাছে দুদিক দিয়ে চাপ ছিল। দুদিক দিয়ে হচ্ছে গিয়ে কী স্যার? একটা চাপ ছিল হচ্ছে গিয়ে কি একটা চাপ হচ্ছে গিয়ে কি স্যার? একটা চাপ হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে যাতে বেশিরভাগ রাজ্য যাতে তোমার হচ্ছে প্রিন্সলি স্টেট যাতে তোমার হচ্ছে ভারতবর্ষের সাথে থাকে, অর্থাৎ পাকিস্তানের সাথে যাতে না যায়। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে কি যে এদের মানে অনেক রাজ্য চাইবে যে আমি স্বাধীনভাবে থাকতে চাই, এই যে কনসেপ্টটা, যা ওই জিনিসটা যাতে না থাকতে পারে, ঠিক আছে। এই দিক থেকে চাপ ছিল এবং সেই চাপের পার্সপেক্টিভে যাই হোক সেই সময় সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে, ঠিক আছে, 1947 সালে 4টা ক্যাটাগরিতে রাজ্যগুলো ভাগ হয়। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি আর ডি ক্যাটাগরি। আমি আবার বলছি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরি, 4টা হলো। আশা করি বুঝাতে পেরেছি। এর মধ্যে থেকে তোমার হচ্ছে এই যে দেখো এখানে এ ক্যাটাগরির নাম লেখা রয়েছে, তারপরে বি ক্যাটাগরি রয়েছে, তারপরে সি, তারপরে হচ্ছে ডি। এ ক্যাটাগরির মধ্যে গিয়ে কে রয়েছে? আসাম, বিহার, বোম্বাই, সেন্ট্রাল প্রদেশ মানে আজকের দিনে এটা হচ্ছে মধ্যপ্রদেশ, ঠিক আছে, মাদ্রাজ, উড়িষ্যা, পাঞ্জাব, ইউনাইটেড প্রভিন্স আর পশ্চিমবাংলা। দেখো নাম কটা? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার টোটাল 9টা, ঠিক আছে। এই টোটাল 9টাকে তোমার হচ্ছে একসাথে এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছিল। অ্যাকচুয়ালি 10টা হবে, এখানে একটা নাম ছুটে গেছে, ও না আছে তো, ইউনাইটেড প্রদেশ, ঠিক আছে। তোমার হচ্ছে টোটালে 9টা, এগুলো হচ্ছে এ ক্যাটাগরি। আচ্ছা বলে রাখি এ ক্যাটাগরি কোনগুলো? এই যে 552 প্লাস 10, 552 প্লাস 10, এর মধ্যে ব্রিটিশ প্রদেশ কটা ছিল? 11টা না?
সেই 11টা বা 10টার মধ্যে থেকেই 9টা এখানে হচ্ছে এ ক্যাটাগরির মধ্যে ছিল। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ক্যাটাগরি মানে হচ্ছে তারা যে ব্রিটিশ অধ্যুষিত যে প্রদেশগুলো তাদেরকে এই ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছিল। তো সেগুলো কি কি দেখো, এখানে নামগুলো এই ক্যাটাগরি রাজ্যের নামগুলো এখানে লেখা রয়েছে। আমি এখানে নামগুলো তোমাদেরকে বলার বোঝানোর চেষ্টা করছি। কি কি স্যার? তাহলে এই ক্যাটাগরি রাজ্য, যেমন ধরো এই ক্যাটাগরি রাজ্যের মধ্যে দেখো এই যে বোম্বে একটা দেখতে পাচ্ছ, এই দেখো মাদ্রাজ আছে, তারপরে এই যে মধ্যপ্রদেশ, তখন মধ্যপ্রদেশের জায়গায় সেন্ট্রাল প্রদেশ নাম ছিল। আচ্ছা, তারপর হচ্ছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে বিহার, উত্তরপ্রদেশ, ঠিক আছে, উত্তরপ্রদেশ, হ্যাঁ, তারপরে এই যে অঞ্চলটা, পুরো অঞ্চলটা, বিস্তীর্ণ অঞ্চলটা অর্থাৎ দিল্লি, ঠিক আছে, এই অঞ্চলটা। তাহলে এগুলো দেখো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক না? তো এই 9টা যে রয়েছে এই 9টাকে একসাথে, হ্যাঁ, আর স্যার অবশ্যই একটা পাঞ্জাব, হ্যাঁ, তার মানে হচ্ছে 9টাকে 10টা, এখানে দিল্লি নামটা লেখা নেই অবশ্য। তাই এই 9টা বা 10টা যে রয়েছে, ঠিক আছে, এই 10টা যেগুলো হচ্ছে কি, যেগুলো হচ্ছে ব্রিটিশদের এ ক্যাটাগরি, মানে ব্রিটিশদের প্রেসিডেন্সি ছিল, সেগুলোকে এ ক্যাটাগরি রাজ্যের মধ্যে রাখা হয়েছিল। হলো, এরপরে দেখো বি ক্যাটাগরি। তো বি ক্যাটাগরি কারা? ভারতবর্ষের যেই যে জায়গাগুলো প্রিন্সলি স্টেট কিন্তু বড় রাজ্য ছিল, সেগুলো হচ্ছে বি ক্যাটাগরি। হ্যাঁ, প্রিন্সলি স্টেট ছিল, আমরা জানি 1858 সালের পরে প্রিন্সলি স্টেট কনসেপ্টটা আসে, ঠিক আছে। তো সেই সময় এরা হচ্ছে বি ক্যাটাগরি। তো বি ক্যাটাগরির মধ্যে কে কে? একটা হচ্ছে মধ্য ভারত, ঠিক আছে, মধ্য ভারত, একটা হচ্ছে হায়দ্রাবাদ, জম্মু কাশ্মীর, মহীশূর, পেপসু, রাজস্থান, স্বরাষ্ট্র, ত্রিভাঙ্কর, কোচিন। আচ্ছা, মধ্য ভারত মানে হচ্ছে বুঝতেই পারছো যে এই যে দেখো মধ্য ভারত, মধ্য ভারত বলতে কিছুটা গুজরাট, কিছুটা এখনকার দিনে মহারাষ্ট্র এবং কিছুটা মধ্যপ্রদেশ, হ্যাঁ, এই 3টা মিলিয়ে হচ্ছে মধ্য ভারত আজকের দিনে। আচ্ছা, তারপর হচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ তো তোমরা চিনোই নিশ্চয়ই, এটা হলুদ রঙের। এই হায়দ্রাবাদ ভারতের সাথে প্রথমে যুক্ত হতে চায়নি, আমরা সবাই জানি, হ্যাঁ, প্রচুর সমস্যা করেছিল। তারপর হচ্ছে কি স্যার? জম্মু কাশ্মীর। এই যে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর, এই জম্মু কাশ্মীর হচ্ছে কি স্যার? বি ক্যাটাগরির মধ্যে ছিল। তারপর হচ্ছে মহীশূর। মহীশূর বলতে যেটা এখন এই যে মাইজর দেখো লেখা আছে, মাইজর, ঠিক আছে, এই মাইজর হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে একটা, ঠিক আছে, মহীশূর। তাহলে এটা এখন বর্তমান নাম হয়ে গেল কর্ণাটক। পেপসু, এটা পাঞ্জাবের মধ্যে চলে এসছে, পাঞ্জাব। রাজস্থান তো রাজস্থানেই আছে, রাজস্থান তো চিনোই। আচ্ছা, স্বরাষ্ট্র। স্বরাষ্ট্র বলতে গুজরাটের এই যে নিচু অংশটা দেখো, এটা হচ্ছে স্বরাষ্ট্র, ঠিক না? আর তেবাঙ্কর, কোচিন মানে আজকের দিনে যেটা কেরালা, এই দেখো, এই দেখো এই লক্ষ্যটা দেখো, এখানে দেখো ইয়োলো, মানে এক কথায় যেগুলো ইউরো, সেগুলো হচ্ছে বি ক্যাটাগরি। এগুলো হচ্ছে কি প্রিন্সলি স্টেট ছিল আর হচ্ছে বড় ছিল, সেই কারণে এদেরকে বি ক্যাটাগরির মধ্যে করা হয়েছিল। হ্যাঁ, কে করেছিল? ব্রিটিশরা করেনি কিন্তু, ভারতীয়রাই। এবং কার নেতৃত্বে? সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে। এরপরে হচ্ছে কি স্যার? সি ক্যাটাগরি। আচ্ছা, একটু বি ক্যাটাগরি সম্বন্ধে বলে দিই, এই না সরি ওর পরে বলবো। আচ্ছা, এবার হচ্ছে সি ক্যাটাগরি। সি ক্যাটাগরি কোনটা? আজমের, রাজস্থান, আজমের রাজস্থান, ঠিক না? ভোপাল, তো ভোপাল মধ্যপ্রদেশ। বিলাসপুর আজকে ছত্তিশগড়। তারপর হচ্ছে কর্গ, কর্গ, ঠিক না? কর্গ কোথায়? দেখো কর্ণাটকে আজকে, কর্ণাটকা। দিল্লি, হিমাচল প্রদেশ, এই দেখো উপরের দিকে হিমাচল প্রদেশ, ঠিক আছে। তারপর হচ্ছে কি কচ্ছ। কচ্ছ বলতে গুজরাটের উপরেরটা, এই যে কচ্ছ। হ্যাঁ, মণিপুর, এই যে মণিপুর দেখতে পাচ্ছ, মণিপুর। ত্রিপুরা, ঠিক আছে। আচ্ছা, বিন্ধ্য প্রদেশ। বিন্ধ্য প্রদেশ মানে বিন্ধ্য পর্বতের আশেপাশে অঞ্চলটা যেটা রয়েছে সেটা বিন্ধ্য প্রদেশ। এই যে জায়গাগুলো, এইগুলোকে সি ক্যাটাগরি রাখা হয়েছে। সি ক্যাটাগরি মানে বি ক্যাটাগরি থেকে এটা ছোট তুলনামূলক ছোট প্রিন্সলি স্টেট ছিল, এবং এদেরকেও একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল, যাদেরকে সি ক্যাটাগরি বলা হয়েছিল। এবং ডি ক্যাটাগরির মধ্যে একমাত্র একটাই ছিল, সেটার নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভারত থেকে অনেকটাই বাইরে। এই দেখো লক্ষ্য করো, এই যে ভারত থেকে অনেকটাই বাইরে, ঠিক না? এটা হচ্ছে কি ডি ক্যাটাগরি। তো এইভাবে তোমার হচ্ছে কটা ক্যাটাগরিতে ভাগ করা ছিল? 4টে ক্যাটাগরিতে ভাগ করা ছিল। এবং কত সাল থেকে এটা আছে? 1947 সাল থেকে এই 4টে ক্যাটাগরির মধ্যে ভাগ করা ছিল, ঠিক আছে। তাহলে এইটা 4টা ক্যাটাগরিতে কেন ভাগ হয়েছিল আমি বুঝাতে পারলাম আশা করছি। এবং সর্দার বল্লভভাই প্যাটেল এই যে 552টাকে একসাথে ইউনাইটেড করেছিল এবং করে দিয়ে এটাকে করেছিল, এটার জন্য তাকে হ্যান্ডস অফ করতে হয়। মানে তিনি যে ইউনাইটেড ভারত তৈরি করেছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ক্লিয়ার? নেক্সট এই পেজের পর
ছবিটা অনুযায়ী আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো, একটা ডায়াগ্রাম আমি দিয়ে রেখেছি। এই ডায়াগ্রামে রাজ্য বন্টনের সেই বিষয়টা রয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? প্রথমে বলি যে 1947 সালের পরেই, অর্থাৎ 1948 সালেই তোমার হচ্ছে একটা কমিটি তৈরি করা হয়েছিল যার নাম হচ্ছে জেভিপি কমিটি। তো স্যার এই জেভিপি কমিটির কাজ কী ছিল, মানে কীভাবে রাজ্যগুলো তৈরি হবে সেই নিয়ে একটা মানে একটা ব্রিফ তোমার হচ্ছে করতে চাইছিল। ঠিক আছে, তো সেই ব্রিফটা করার জন্য একটা কমিটি করা হয়েছিল যার নাম হচ্ছে জেভিপি। জে ফর হচ্ছে কি স্যার জওহরলাল নেহরু, ভি পর হচ্ছে কি বল্লভভাই পটেল, আর পি পর হচ্ছে পটবী সীতারামাইয়া। সেই পটবী সীতারামাইয়া যে তোমার হচ্ছে গান্ধীজির কথায় সুভাষচন্দ্রের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সম্ভবত সালটা হচ্ছে 1938 সাল। ঠিক আছে, তো এই হলো তোমার হচ্ছে 38 না মানে 39। তো যাই হোক, এই হলো তোমার যে জেভিপি কমিটি। এই জেভিপি কমিটি তোমার হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করার কথা বলেছিল। কিসের ভিত্তিতে? তোমার হচ্ছে ভাষা। কিন্তু সেই সময় সবাই মিলে কংগ্রেসের মধ্যে এটা মান্যতা দেয়নি বলে ভাষার ভিত্তিতে কিন্তু রাজ্য তৈরি হয়নি। হলো শেষমেশ 1948 সালে, ঠিক আছে, সর্দার বল্লভভাই পটেলের নেতৃত্বে, সর্দার তোমার হচ্ছে বল্লভ ভাই পটেলের নেতৃত্বে, ঠিক আছে, এই ABC ক্যাটাগরিতে ভাগ করলো, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ABCD ক্যাটাগরি। এই ABCD মধ্যে এগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে কি ব্রিটিশ প্রেসিডেন্সি, বি ক্যাটাগরি গিয়ে কি ABCD, এগুলো হচ্ছে বড় প্রিন্সলি স্টেট, এটা হচ্ছে ছোট প্রিন্সলি স্টেট, আর এটা শুধুমাত্র হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ। তো এই যে ক্যাটাগরিটা, এটা সর্দার বল্লভভাই পটেলের তরফ থেকে 1948 সালে করা হয়েছিল। ক্লিয়ার? তারপরে সবাই আমরা জানি এই 1948 সালের পর সবাইকে একটু জানা উচিত, 1950 সালে সম্ভবত হচ্ছে সর্দার বল্লভভাই পটেল মারা যান, এবং মারা যাওয়ার পর সমস্ত দায়িত্ব কোনো একটা জায়গায় তোমার হচ্ছে নেহরুর হাতে চলে আসে, এবং এই সময় কংগ্রেস কিন্তু মানে 1951 এবং 52-তে ভোটও হয়ে যায়, 51 থেকে 52, 1951 সাল থেকে 52-এর মধ্যে। এই সময় কংগ্রেসের বিখ্যাত নেতা যার নাম হচ্ছে পট্টি শ্রীরামালু, সে তোমার হচ্ছে তোমার হচ্ছে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি করার ব্যাপারে, কোথা থেকে স্যার? মাদ্রাজ থেকে। ঠিক আছে, মাদ্রাজ থেকে ভাষার ভিত্তিতে, কোন ভাষা? তেলেগু। তো তেলেগু ভাষার উপরে তোমার হচ্ছে ভিত্তি করে তোমার হচ্ছে ভাষা কমিশন, তেলেগু ভাষার উপরে তোমার হচ্ছে একটা রাজ্য তৈরি করবে, সেটা নিয়ে একটা আন্দোলন করে। হ্যাঁ, অনেক দিন ধরে আন্দোলন চলছিল এবং কেন্দ্রীয় সরকার সেটা মানছে না। শেষমেশ যে কোনো ঘটনাবশত হোক না কেন তিনি মারা গেছিলেন অনশন করতে করতে, এবং এই কারণে অন্ধ্রপ্রদেশ এবং তার বিস্তীর্ণ অঞ্চল মানে মাদ্রাসে একটা বিশাল বড় ভয়াবহ দাঙ্গা হয়েছিল। ঠিক আছে, এবং এই দাঙ্গা থেকে বাঁচার উদ্দেশ্যেই তৎকালীন দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ জওহরলাল নেহরু ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য তৈরি করে 1953 সালে। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্যের নাম হচ্ছে কি? অন্ধ্রপ্রদেশ। এবং কোন ভাষার উপরে? তেলেগু। ঠিক আছে, এটা কত সালে হলো? 1953 সালে। তাহলে তো এবার দেখছে ওই জওহরলাল নেহরু যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হয়ে গেল, ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হলে এবার তো অন্যান্য ভাষাভাষী রাজ্যগুলো এবার এসে আন্দোলন করবে, মানে ব্যাপারটা অনেক বড়সড় হয়ে যাবে। সেই জন্য তড়িঘড়ি একটা কমিশন তৈরি করলো ভাষার উপরে ভিত্তি করে, যেটাকে ভাষা ভিত্তিক কমিশন বলে, এবং এটাও 1953 সালে হয়। এবং যার নেতৃত্বে হয়েছিল তার নাম হচ্ছে ফজল আলী। এই ফজল আলী নেতৃত্বে যে কমিশন হয়েছে সেটাকে ফজল আলী কমিশন বা রাজ্য পুনর্গঠন কমিশন বলে, রাজ্য পুনর্গঠন কমিশন বলে। ঠিক আছে, তো আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এই কমিটি রিপোর্ট জমা করে কত সালে স্যার? 1955 সালে। এবং সেই কমিটির রিপোর্টের উপরে ভিত্তি করে 1956 সালে তোমার হচ্ছে কী করা হয়, সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়। কীভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছিল? 7ম সংবিধান সংশোধনীর মাধ্যম দিয়ে। ঠিক আছে, যে আগের যে ABCD ক্যাটাগরি ছিল, এই যে ABCD, এই ক্যাটাগরিটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হলো, এবং বাতিল করে দিয়ে তোমার হচ্ছে কি ভাষার ভিত্তিতে, ভাষার ভিত্তিতে তোমার হচ্ছে
14টা রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল হয়। এটা কার রেকমেন্ডেশন ছিল? রাজ্য পুনর্গঠন কমিশন বা ফজল আলী কমিশনের এটা রেকমেন্ডেশন ছিল। আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি, ঠিক আছে। তো এই হলো তোমার হচ্ছে সপ্তম সংবিধান সংশোধনী। আর তোমাদের এটাও বলে রাখি, এই সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের পার্ট নম্বর 7 এটা বাতিল হয়ে যায়। এবার কথা হচ্ছে পার্ট নম্বর 7টা বাতিল কেন হয়ে গেল স্যার? কারণ যে পার্ট নম্বর যে 7, পার্ট নম্বর যে তোমার যে 7 এটা কিন্তু বাতিল, পার্ট নম্বর যে 7, ঠিক আছে, সেটা বাতিল হয়ে যায়। তার পিছনে মূল কারণ হচ্ছে কি তোমার হচ্ছে এখানে ওই ABCD এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি ভাগটা ওখানে ছিল। তো যেহেতু ABCD ক্যাটাগরি রাজ্য ভাগ আর থাকলোই না, তো ওটা থাকার আর কোনো যুক্তি নেই। তো 1956 সালে সপ্তম সংবিধান সংশোধনীর মাধ্যমেই 7তম পার্টকে বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ পার্ট সংখ্যা যেখানে 26টা হওয়ার কথা ছিল সেখান থেকে একটা মাইনাস হয়ে গেল এবং বর্তমানে তারা পার্টের সংখ্যা হচ্ছে কটা? 25টা। আশা করি বুঝাতে পেরেছি, ঠিক আছে। নেক্সট, আচ্ছা দেখো এবার 1956 সালের যে ফজল আলী কমিশন, সেই কমিশন সম্বন্ধে লেখা আছে যে 1956 সালে তোমার হচ্ছে স্বাধীনতা পরবর্তী 1953 সালে পট্টি শ্রীরাম আলুর ভাষা কেন্দ্রিক আন্দোলন অলরেডি বলে দিলাম। কেন্দ্র বাধ্যতামূলক ভাষাভিত্তিক রাজ্য তৈরি করে 1953 সালে এবং যার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অলরেডি আমি তোমাদেরকে এগুলো বলে দিলাম। এবং 1953 সালে এই যে ফজল আলী কমিশনও তৈরি করা হয় নাকি, এর নাম হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন, ঠিক আছে। তো এটা যে প্রথম সেটা নয়, এই কমিশনটা কেন, এর আগে জেবিপি কমিটি তৈরি হয়েছিল ভাষা সংক্রান্ত, সেটা হচ্ছে বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু এবং পট্টি শ্রীরাম আলু। অলরেডি কিন্তু আমি মনে করি এটাও কিন্তু আমি তোমাদেরকে কিন্তু বলেছি, ঠিক না। এই কমিটির তোমার হচ্ছে ভাষাভিত্তিক রাজ্য তৈরি করার কথা বললেও আঞ্চলিক বৈষম্য পরিপ্রেক্ষিতে শেষমেশ ভাষাভিত্তিতে রাজ্য তৈরি হয়নি, আঞ্চলিক বৈষম্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এবং শেষমেশ 1953 সালে সে রিপোর্টের উপর ভিত্তি করে 1956 সালে স্পষ্ট হয় যে না, ভাষাভিত্তিক রাজ্য তৈরি করতে হবে। এবং সেই সময় 1956 সালে সপ্তম সংবিধান সংশোধনের মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে কী স্যার 14টা রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল হয়। আজকের দিনে এই 14টা রাজ্য হচ্ছে কটা? 28টা রাজ্য হয়েছে, আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল শেষমেশ মানে অনেক উপর নিচ করতে করতে শেষমেশ 8টা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। অলরেডি আমি এটাকে নিয়ে বেশি কেন বললাম না, কারণ অলরেডি আমি আগে এইগুলো সব বলে দিয়েছি। ওখানে থেকে যদি শুনে নাও তা দেখবে এটা কিন্তু আরামে কিন্তু হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট, এবার কথাটা হচ্ছে কি অলরেডি আমরা সবাই জেনে নিয়েছি যে 14 আর 8 হয়ে গেছে, ঠিক আছে। 14 আর 8, তো 14 8 হয়ে যাওয়ার পর আজকে তার 14 নাই, আজকে কত আছে? সরি 14 আর 8 বলছি, 14 আর 6 হয়ে গেছে। আজকে তার 14 আর 6 নাই, এখন হচ্ছে 28 আর 8। তো 28 আর 8 কীভাবে হলো সেইটা এখানে দেওয়া রয়েছে। যেমন ধরো 1960 সালে দুটো মানে যেটা বোম্বাই রাজ্যটা ভেঙে গেল এবং ভেঙে দুটো রাজ্য হলো, একটা হচ্ছে মহারাষ্ট্র, একটা নাম হচ্ছে গুজরাট। অর্থাৎ আমার কথা হচ্ছে কি স্যার 14 + 1 তাহলে 15 হলো, তাহলে 15টা রাজ্য আর 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। 1961 সালে তোমার হচ্ছে দাদরা নগর হাভেলি একটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়। 1962 সালে দমন আর দিউ আর পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল রূপে ঘোষণা হয়। অর্থাৎ 61 এবং 62-তে 3টা কেন্দ্রশাসিত অঞ্চল হয়। তা আগে কেন্দ্রশাসিত অঞ্চল করা ছিল 6, তো 6 + 3 তাহলে কটা হয়ে গেল? 9। অর্থাৎ 1962 সাল পর্যন্ত 9টা কেন্দ্রশাসিত অঞ্চল এবং 15টা হচ্ছে কি রাজ্য হলো। এরপরে 1963 সালে কি রাজ্য তৈরি হলো? নাগাল্যান্ড রাজ্য তৈরি হলো। আচ্ছা নাগাল্যান্ড রাজ্য তৈরি হলো, তারপরে 15 + 1 তাহলে কত হলো? 16টা রাজ্য হয়ে গেল, ঠিক না। আচ্ছা তারপর হচ্ছে 1966 সালে, ঠিক আছে, পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো কিন্তু আবার রাজ্য হয়ে গেল, ঠিক না। তো অলরেডি এটা একটা রাজ্য ছিল এই পাঞ্জাব, তো সেটা আবার সংখ্যাতে যেহেতু একটা বেড়ে গেল, তাহলে স্যার 16 + 1 17। আর এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে চণ্ডীগড়ের একটা নাম চলে আসলো, অর্থাৎ 9 + 1 অর্থাৎ 10, 17টা রাজ্য 10টা কেন্দ্রশাসিত অঞ্চল। হিমাচল প্রদেশ এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, ওই যে লক্ষ্য করো 6-এর মধ্যে। সেই হিমাচল প্রদেশ এবং 1971 সালে নতুন করে একটা রাজ্য তৈরি হলো, অর্থাৎ 17 + 1 তাহলে কত হলো? 18। আর এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল যদি আমি দেখি আগে কটা ছিল স্যার? 10টা থেকে একটা যদি আমি কমিয়ে দিই তাহলে হচ্ছে 9টা। তাহলে এখনও পর্যন্ত মানে হিমাচল প্রদেশ পর্যন্ত 18 9 হলো, অর্থাৎ 18টা হচ্ছে কি
রাজ্য এবং 9টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে। আচ্ছা, তারপরে 1972 গিয়ে 3টে আরও রাজ্য তৈরি হলো নতুনভাবে, একটা মণিপুর, একটা মেঘালয়, আর একটা হচ্ছে ত্রিপুরা। মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা, অর্থাৎ তোমার হচ্ছে কি স্যার 18 + 3, তাহলে কটা রাজ্য হয়ে গেল? 21টা রাজ্য হয়ে গেল। ঠিক আছে, 21টা রাজ্য হয়ে গেল। তারপর 1975 সালে 35তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, এটা সবাই আমি কিছুক্ষণ আগে বললাম 2 সংবিধান মানে হচ্ছে ধারা অনুযায়ী, হ্যাঁ, একটা নতুন রাজ্য তৈরি হলো যার নাম হচ্ছে সিকিম। সিকিম হচ্ছে এমন একটা রাজ্য, সেটা ভারতবর্ষের সাথে প্রথম থেকে যুক্ত ছিল না, পরে নিজে থেকে এসে যুক্ত হয়েছিল, এবং তার জন্য স্পেশাল স্ট্যাটাস করা হয়েছে 2 অর্থাৎ সিকিম হওয়াতে রাজ্য সংখ্যা হয়ে গেল 22টা। এটাও পরীক্ষায় আসে যে ভারতবর্ষের 22তম রাজ্যের নাম কি, তো ভারতবর্ষের 22তম রাজ্যের নাম হচ্ছে কি স্যার? সিকিম। তাহলে 22টা রাজ্য অলরেডি আমাদের কিন্তু হয়ে গেল। তারপরে দেখো, যদি এই পেজটা দেখো তাহলে বুঝতে পারবে 1987 সালে আরও 3টা হলো। হ্যাঁ, গোয়া এক কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, সে রাজ্য হলো। নেপাল কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, নতুন নাম হলো অরুণাচল প্রদেশ, সে রাজ্য হলো। আর তোমার হচ্ছে মিজোরাম, সে একটা নতুন রাজ্য হলো উত্তর পূর্বের, তোমার হচ্ছে থেকে বের হয়ে, আসাম থেকে বেরিয়ে। তাহলে আগে তো 22 ছিল, 22 আর 3 তাহলে কত হলো? 25, ঠিক না? তাহলে হচ্ছে 1987 সাল পর্যন্ত ভারতবর্ষের তাহলে রাজ্যের সংখ্যা হচ্ছে 25। পর তারপর 1987 পরে একবারে 2000 সাল। 2000 সালে 1 নভেম্বর মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, 9 নভেম্বর উত্তরপ্রদেশ থেকে হচ্ছে উত্তরাখণ্ড, আর হচ্ছে 15 নভেম্বর বিহার থেকে হচ্ছে কি স্যার? তো হচ্ছে ঝাড়খণ্ড। এই 3টা রাজ্য তৈরি হলো, অর্থাৎ রাজ্যের সংখ্যা কত হলো? 25 + 3 = হচ্ছে তাহলে কত স্যার? 28। তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের বেশিরভাগ রাজ্যগুলো এই ভাষার ভিত্তিতে তৈরি হয়েছিল, কিন্তু 2000 সালে যে 3টে রাজ্য তৈরি হলো, এরা কিন্তু কোনোটাই ভাষার ভিত্তিতে তৈরি হয়নি। এই রাজ্যগুলো তৈরি হওয়ার মূল প্রেক্ষাপট ছিল হচ্ছে ছত্তিশগড় হচ্ছে সম্পদের ভিত্তিতে, উত্তরাখণ্ড হচ্ছে কি তোমার হচ্ছে বনজ সম্পদের ভিত্তিতে, এবং ঝাড়খণ্ড তৈরি হয়েছিল তোমার হচ্ছে খনিজ সম্পদের উপরে ভিত্তি করে। তাহলে খনিজ সম্পদের উপরে ভিত্তি করে 2টো রাজ্য, এবং তোমার বনজ সম্পদের উপরে ভিত্তি করে একটা রাজ্য, অর্থাৎ টোটাল 3টা রাজ্য তৈরি হলো। এই প্রথম ভাষার বাইরে তোমার 1956 সালের পর যদি কোনো রাজ্য তৈরি হয়েছে এই 3টা। কত সালে? 2000 সালে 1 নভেম্বর, তারপর হচ্ছে কত স্যার? 15 নভেম্বর, আর একটা 9 নভেম্বর। 1 নভেম্বর ছত্তিশগড়, 9 নভেম্বর হচ্ছে উত্তরপ্রদেশ, এই উত্তরাখণ্ড, আর তোমার হচ্ছে কি 15 নভেম্বর হচ্ছে কি স্যার? তোমার হচ্ছে ঝাড়খণ্ড। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে এই পর্যন্ত আমাদের 28টা হয়ে গেল। তারপর 2014 সালে আমার নবীনতম, সব থেকে নবীনতম আজকের দিনের রাজ্য, যেটা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদাভাবে হয়েছিল, কংগ্রেস সরকার, ইউপিএ সরকার ছিল, এবং নতুন রাজ্যের নাম হলো তেলেঙ্গানা। অর্থাৎ রাজ্য সংখ্যা 28 + 1 = হচ্ছে 29টা হয়ে গেল। ঠিক আছে, এটা কত সালে? 2014। আর আমি যদি ভুল না বলি, সম্ভবত ডেটটা হচ্ছে 2 জুন 2014 সালে 2 জুন তেলেঙ্গানা। ভারতবর্ষের সব থেকে নবীনতম যদি রাজ্যের নাম কি, এটা পরীক্ষা কোশ্চেন আছে, তার নাম হচ্ছে তেলেঙ্গানা। কিন্তু লক্ষ্য করো, তেলেঙ্গানা হচ্ছে 29তম রাজ্য, ঠিক না? তাহলে হঠাৎ করে তাহলে 28 কোথা থেকে হলো? 2019 সালে। কেন? জম্মু কাশ্মীর বলে যে রাজ্যটা ছিল সেটাকে ভেঙে দেওয়া হলো, এবং ভেঙে দিয়ে 2টো আলাদা আলাদা কেন্দ্রশাসিত বা ইউটি তৈরি করা হলো, অর্থাৎ জম্মু কাশ্মীর ইউটি আর হচ্ছে লাদাখ ইউটি। এবং এটা কবে হলো? 2019 সালে হচ্ছে 31শে অক্টোবর। ঠিক আছে, 31শে অক্টোবর। তাহলে স্বাভাবিক তাহলে এখান থেকে 2 তোমার হচ্ছে 29 থেকে 1 কমে গিয়ে 28 হয়ে গেল। আচ্ছা, এখানে একটু বলে রাখি, তোমার হচ্ছে এতক্ষণে বেশ কিছু কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্য হয়ে গেছে, এবং রাজ্য হওয়ার কারণে শেষমেশ ইউটির সংখ্যা আগে 7টা ছিল, সাথে সাথে 2 বেড়ে যাওয়াতে হয়ে গেল 9টা এখানে এসে। ঠিক আছে, আবার 2020 সালের 26শে জানুয়ারি, হ্যাঁ, দাদরা-নগর হাভেলি এবং দমন-দিউ, এটা আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল আমরা জানি, এই দুটোকে একসাথে করে দেওয়া হলো, এবং করে দিয়ে তাদের রাজধানী করে দেওয়া হলো দমন। যেহেতু একসাথে করে দেওয়া হলো, মানে একটা কমে দেওয়া হলো নাকি? আচ্ছা, তাহলে 28টা রাজ্য হয়ে গেল, আর কেন্দ্রশাসিত অঞ্চল কটা ছিল? 9টা। তো 9টা থেকে 1 যদি বিয়োগ হয় তাহলে কত? 8। তো এই 8টাই এখন বর্তমানে রয়েছে, অর্থাৎ তোমার হচ্ছে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল। তো এইভাবে ভারতবর্ষে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল হয়। এখানেও পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে কোন রাজ্য কত সালে তৈরি হয়েছিল, কোন রাজ্য থেকে কোন রাজ্য হয়েছে। এই ভিডিওটাকে যদি বারবার 2বার 3বার 4বার যদি দেখো, তাহলে কোন রাজ্য কত সালে হয়েছিল হয়ে যাবে। আমি যেভাবে বললাম, একটু ছবিগুলোকে দেখে দেখে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে সবাই। তারপরে দেখো, এর পরবর্তীতে অর্থাৎ 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল পেয়ে গেলাম।
এবার আমরা দেখো প্রতিটারই কবে হয়েছিল সেটা নিয়ে আমরা কিন্তু এই ভিডিওটাতে এখানে দেখতে পাচ্ছি। চলো সবগুলো বলছি, একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে? ভালো করে দেখবে। সবার হচ্ছে লাদাখ। লাদাখ কবে হয়েছিল? 2019 সালের 31শে অক্টোবর। জম্মু কাশ্মীর লাস্ট আপডেট তোমার হচ্ছে 2019 সালের 31শে অক্টোবর। তাহলে লাদাখ এবং জম্মু কাশ্মীর দুটারই তারিখ মাথায় রাখবে। পাঞ্জাব 1966 সালে 1 নভেম্বর, চণ্ডীগড় 1966 সালে 1 নভেম্বর, এমনকি হরিয়ানা 1966 সালে 1 নভেম্বর। দেখো লেখাও আছে এই তিনটা 1966 সালে তোমার হচ্ছে 1 নভেম্বর, ঠিক আছে? আর জম্মু কাশ্মীর লাদাখ দেখো 2019 সালে 31শে অক্টোবর। আর হিমাচল প্রদেশ 1971 সালের কবে? 25শে জানুয়ারি, ঠিক আছে? হিমাচল প্রদেশ হচ্ছে 1971 সালের 25শে জানুয়ারি। এই যে হিমাচল প্রদেশ দেখো লেখা আছে। আচ্ছা, উত্তরাখণ্ড, এটা উত্তরপ্রদেশ থেকে হয়েছে, সবাই জানো। উত্তরপ্রদেশ থেকে কবে? 2000 সালে। আর আমি কিছুক্ষণ আগে তারিখও বলেছি, কবে? 9 নভেম্বর, ঠিক না? তারপর তাহলে উত্তরপ্রদেশ কবে? উত্তরপ্রদেশ 1950 সালের 26শে জানুয়ারি। রাজস্থান 1956 সালের 1 নভেম্বর। অর্থাৎ ভাষাভিত্তিক যে রাজ্য তৈরি হয়েছিল তখন রাজস্থান তৈরি হয়েছে। গুজরাট, স্যার কচ্ছ এবং সৌরাষ্ট্র আলাদা ছিল এবং দুটোকে বোম্বাইয়ের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল। আবার 1960 সালে সেটাকে আলাদা করা হয় গুজরাট নামে, ঠিক আছে? তো গুজরাট এবং মহারাষ্ট্র এই দুটো তাহলে 1960 সালে, ঠিক না? আর দমন দিউ দাদরা নগর হাভেলি, হ্যাঁ দাদরা নগর হাভেলি হচ্ছে 1961 সালে, তারিখ হচ্ছে 11 আগস্ট। দমন দিউ 1987 সাল, তারিখ হচ্ছে কত? 30 মে। তো এই যে দুটো কনসেপ্ট, দুটো পরবর্তীতে আবার 2020 সালের 26শে জানুয়ারি এই দুটো একসাথে হয়ে গেছে। কে? দমন দিউ দাদরা নগর হাভেলি। গোয়া 1987 সালে, ঠিক না? তারপর হচ্ছে কেরালা 1956 সালে ভাষাভিত্তিক রাজ্য। লাক্ষাদ্বীপ 1956 সালে 1 নভেম্বর ভাষাভিত্তিক রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল। কর্ণাটক, কর্গ, তারপর হচ্ছে মহীশূর, এগুলো যুক্ত হয়ে কর্ণাটক হয়েছিল কবে? 1956 সালের 1 নভেম্বর। এগুলো হচ্ছে সব ভাষাভিত্তিক। অন্ধ্রপ্রদেশ এটা ভাষাভিত্তিক 1956 সালের 1 নভেম্বর। আচ্ছা, 1956 সালের 1 নভেম্বর বারবার এই কথাটা আসছে কেন? ওই যে 14টা যে ভাষাভিত্তিতে রাজ্য তৈরি হয়েছিল রাজ্য পুনর্গঠন কমিশন বা ফজল আলী কমিশনের কারণে, সেই কারণে এই নামগুলো আসছে। তামিলনাড়ু 1950 সালে 26শে নভেম্বর। মনে রাখবে এই তামিলনাড়ু লাস্ট মাদ্রাজ হিসাবে ছিল, মাদ্রাজ। এই মাদ্রাজ নাম পরিবর্তন হয় এবং তামিলনাড়ু নাম রাখা হয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে কি স্যার? উড়িষ্যা এমনি উড়িষ্যা তৈরি হয়েছিল 1936 সালে। আর এখানে তোমার ভাষাভিত্তিক অনুযায়ী হচ্ছে কত সালে স্যার? 1950 সালে 26শে জানুয়ারি, মানে প্রথম থেকে আছে। মধ্যপ্রদেশ 1956 সালে 1 নভেম্বর। বিহার 1950 সালে 21 জানুয়ারি। সিকিম 1975 সালে 35তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অরুণাচল প্রদেশ 1987 সালে। নাগাল্যান্ড 1963 সালে, অলরেডি বলেছি। আসাম 1985 তৈরি হয়েছিল। মেঘালয় 1973 সালে। মণিপুর 72 সালে। মিজোরাম 1987 সালে। ত্রিপুরা 1972 সালে। পশ্চিমবঙ্গ 1956 সালে, ঠিক না? তাহলে স্যার এগুলো যদি ভালো করে পড়া যায় তাহলে কিন্তু বোঝা যাবে। দেখো উত্তরাখণ্ড 9 নভেম্বর 2000, রাজস্থান 1 নভেম্বর 1956, উত্তরপ্রদেশ 26শে জানুয়ারি 1950, মধ্যপ্রদেশ 1 নভেম্বর 1956, ছত্তিশগড় 1 নভেম্বর 2000, গুজরাট 1 মে 1960, দাদরা নগর হাভেলি দমন দিউ 26 জানুয়ারি 2020, মহারাষ্ট্র 1 মে 2020, গোয়া 1987 30শে মে। নেক্সট, এগুলো মনে রাখতে হবে স্যার, খুব আছে এগুলো থেকে। দেখো আর যেগুলো বাদবাকিগুলো তখন বললাম ওটি এখানে দেখো সাল অনুযায়ী লেখা আছে, খুব সুন্দর করে আলাদা আলাদা করে ডেট করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কর্ণাটক 1 নভেম্বর 1956, কেরালা 1 নভেম্বর 1956, যেহেতু এগুলো ভাষাভিত্তিক। তামিলনাড়ু 26 জানুয়ারি 1950, তামিলনাড়ু তাহলে 1956 নয়, থেকে গেছে, যেটা মাদ্রাজ হিসাবে থেকে গেছে সেটা তামিলনাড়ু হয়ে গেল। পন্ডিচেরি এটা হচ্ছে 1954 সালে 1 নভেম্বর। এখানে একটু বলার আছে পন্ডিচেরিটা, একটু এই ছবিটা দেখো। পন্ডিচেরি বলতে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল, আমরা সবাই জানি, কিন্তু পন্ডিচেরি 4 জায়গায় আছে স্যার। পন্ডিচেরি কয় জায়গায় আছে? 4 জায়গায়। 4 জায়গায় কী কী? একটা অন্ধ্রপ্রদেশে এখানে রয়েছে, এখানে রয়েছে ইয়ানাম,
নামে। তামিলনাড়ুর কোস্টে দুটো রয়েছে, একটা হচ্ছে পদুচেরি আর এটা হচ্ছে কারিকল। আর কেরালার কোস্টে একটা রয়েছে মাহে। আমি বলতে চাইছি এই যে চারটে জায়গা নিয়ে হচ্ছে বাস্তবে হচ্ছে পদুচেরি, মানে কেন্দ্রশাসিত অঞ্চল, এবং তার রাজধানী হচ্ছে কি স্যার তোমার হচ্ছে মাহে। ঠিক আছে, তাহলে পদুচেরি কিন্তু একটা নির্দিষ্ট জায়গা নেই, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। এ থেকে আমরা বুঝতে পারছি মানে অদূর ভবিষ্যতে পদুচেরি কিন্তু কিছু সংস্কার হওয়ার একটা কিন্তু পদক্ষেপ থাকতেই পারে। যাই হোক, পদুচেরিতে লাস্ট হচ্ছে 1954 সালের 1 নভেম্বর। এটা কার কাছ থেকে নিয়েছিল স্যার? ফ্রান্সের কাছ থেকে নিয়েছিল, চন্দননগর এবং পদুচেরি। লাক্ষাদ্বীপ 26 জানুয়ারি 1956। অন্ধ্রপ্রদেশ তোমার 1953 সালের 1 অক্টোবর। তেলেঙ্গানা লাস্ট সব থেকে নবীনতম 2014 সালের 2 জুন। উড়িষ্যা তোমার হচ্ছে 1936 সালের হচ্ছে 18 এপ্রিল। ঝাড়খণ্ড হচ্ছে 2000 সালের হচ্ছে 15 নভেম্বর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রথম থেকেই আছে স্যার 1956 সালের 1 নভেম্বর। প্রথমের দিকে ডি ক্যাটাগরি রাজ্য ছিল আমরা জানি। বিহার সব থেকে পুরনো রাজ্য স্যার এখানে ভারতবর্ষের। 1936 সালে তোমার হচ্ছে 1 তোমার এপ্রিল বিহার বলে রাজ্য তৈরি হয়েছিল। ঠিক আছে, ব্রিটিশ যুগেই। তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ 1956 সালে 1 নভেম্বর। সিকিম 1975 সালে 16 মে। এটা 35তম সংবিধান সংশোধনী, 35 এবং 36। মেঘালয় 1972 সালে 20 জানুয়ারি। আসাম 1947 সালে 15 আগস্ট, প্রথম থেকেই। অরুণাচল প্রদেশ 87 20 ফেব্রুয়ারি। নাগাল্যান্ড 1963 সালে 1 ডিসেম্বর। মণিপুর 1972 সালে 21 জানুয়ারি। মিজোরাম 1987 সালে তোমার হচ্ছে কি স্যার 20 ফেব্রুয়ারি। ত্রিপুরা 1972 সালে 21 জানুয়ারি। দিল্লি জাতীয় রাজধানী নাম এসছে 1991 সাল থেকে, মাথায় রাখবে 1991 সাল থেকে জাতীয় রাজধানী। এবং এটা ভারতবর্ষের সাথে সেপারেশন করেছে, ভারতের সাথে যুক্ত হয়েছে 1956 সালে যে ভাষাভিত্তিক 1 নভেম্বর। তখন একটা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। আজকের দিনে কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সাথে তোমার হচ্ছে জাতীয় রাজধানীও বটে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু বলে দিই তাহলে স্যার, কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। 1953, 1956, 1956 পর হচ্ছে 1960, 1963, 1966, 1972, 1973, 1987, 87 পর 2000, 2014, 2020। কি ও মিডলে একটা মনে 2019 জম্মু কাশ্মীরে। স্যার এই তো সালটি, এই সালটি গেলে মনে রাখতে হবে। একটা করে সাল বলবে আর করবে। এখানে অবশ্যই একটা ছুটে গেছে, 1975 সালে সিকিম। 1963 হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। 56 14টা রাজ্য এবং 6টা কেন্দ্রশাসিত অঞ্চল। সাইডে হচ্ছে বোম্বাই, গোয়া। 1963 হচ্ছে নাগাল্যান্ড। 1966 হচ্ছে কি চণ্ডীগড় পাঞ্জাব, আর হচ্ছে তোমার হচ্ছে কি বলে হরিয়ানা। 72 গিয়েও রয়েছে, 72 এখানে আমরা পেয়েছি কোনো জায়গায়, দেখো মেঘালয়। তারপর 73 গিয়ে বেশ কয়েকটা রয়েছে, 73। ঠিক আছে, এখানে 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 73টা এখানে। 72 দেখো ত্রিপুরা, মণিপুর। ঠিক না? আচ্ছা, তারপর 75 তো সিকিম। 87 অরুণাচল প্রদেশ, নেফা নাকি, নেফা অরুণাচল প্রদেশ। তারপর যে 2000 তো 3টা রাজ্য, একটা হচ্ছে উত্তরাখণ্ড, একটা হচ্ছে তোমার হচ্ছে কি ছত্তিশগড়, আর একটা হচ্ছে কি ঝাড়খণ্ড। 2014 হচ্ছে তেলেঙ্গানা। 2020 দাদরানগর হাভেলি এবং দমন দ্বীপে দুটো যুক্তিকরণ। জম্মু কাশ্মীর আলাদাভাবে ভাগ হয়ে গেল 2019 সালে। জম্মু কাশ্মীর এবং হচ্ছে লাদাখ দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে। আশা করি বুঝাতে পেরেছি। এবার নাম পরিবর্তন হয়েছে। আমরা জানি যে কতগুলো রাজ্য রয়েছে, সে রাজ্যগুলোর নামও পরিবর্তন হয়। ভারতবর্ষের সংবিধানের 3 নম্বর আর্টিকেল অনুযায়ী কি সীমানা আর নাম পরিবর্তন হয়। ঠিক না? তো এই নাম পরিবর্তনের যে বিষয়টা রয়েছে কোন কোন রাজ্যে রয়েছে দেখো, যেমন হচ্ছে কি স্যার এই যে কর্ণাটকা, এই কর্ণাটকার নাম পরিবর্তন হয়েছে। কেন স্যার? যখন কর্ণাটক ছিল, ঠিক আছে, তখন মানে আগে এই দুটো নাম ছিল হচ্ছে কর্গ ও মহীশূর। এই কর্গ এবং মহীশূর এই দুটো যুক্ত হয়ে নাম হচ্ছে 1956 সালে হচ্ছে কি স্যার কর্ণাটক। যেখানে কেরালা দেখতে পাচ্ছ, এই কেরালার কাছে তোমার হচ্ছে কি কি ছিল ত্রিভাঙ্কর, তারপর হচ্ছে কি স্যার কোচিন,
আর মালাবার, এবার ছোট ছোট রাজ্য ছিল। 1956 সালে এই তিনটাকে একসাথে করা হয় এবং করে দিয়ে শেষমেশ কেরালা নাম রাখা হয়, এবং কেরালা নাম কত সালে রাখা হয়েছে? 1956-তেই। আর স্যার তোমাদেরকে মাথায় রাখতে হবে এই পুরো অংশটা একসাথে ছিল হচ্ছে কি স্যার, তোমার হচ্ছে মাদ্রাজ। মাদ্রাজ থেকে প্রথম আলাদা হয়েছে 1953 সালে কি স্যার, অন্ধ্রপ্রদেশ। 1956 সালে গিয়ে কি স্যার, কর্ণাটক। 1956 সালে হচ্ছে কি স্যার, কেরালা। এবার বাকি যেটা থেকে গেল এই যে অংশটা বাকি, এটার তো নাম তাহলে কি প্রথমে দিকে কি ছিল, মাদ্রাজই ছিল। এই মাদ্রাজ নামটাকে চেঞ্জ করে শেষমেশ তামিলনাড়ু নাম রাখা হলো। কত সালে রাখা হলো? 1969 সালে। এই যে তামিলনাড়ু নামটা আসলো 1969 সালে। তাই এই যে নাম পরিবর্তন, এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কত সালে কোনটা নাম পরিবর্তন হয়েছিল এটাও কিন্তু পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসতে পারে। তো নাম পরিবর্তন কত নম্বর ধারা অনুযায়ী হয়? 3 নম্বর। সীমানা পরিবর্তন কত নম্বর ধারা অনুযায়ী হয়? 3 নম্বর। ক্লিয়ার? নেক্সট, পরবর্তীতে ভারতকে কতগুলো আঞ্চলিক জোনে ভাগ করা হয়েছে। কেন? এই আঞ্চলিক জোনগুলো তৈরি করার পিছনে মূল কারণ হচ্ছে যাতে প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে সেটা যাতে ঠিকঠাক করে পরিচালনা করতে পারে। আজকে 2025 সালে যদি দাঁড়িয়ে যদি আমরা ভারতবর্ষের আঞ্চলিক জোনগুলোকে দেখি তাহলে আমরা দেখবো 6টা আঞ্চলিক জোন রয়েছে। কটা? 6টা কি কি স্যার? একটা হচ্ছে নর্দার্ন, একটা সেন্ট্রাল, একটা ওয়েস্টার্ন, একটা সাউদার্ন, একটা ইস্টার্ন, একটা হচ্ছে নর্থ ইস্টার্ন। হলো নর্দার্ন জোন যে রয়েছে, নর্থ জোন, তার সদর দপ্তর কোথায় রয়েছে স্যার? সদর দপ্তর দিল্লিতে। ঠিক আছে, এবং এর আন্ডারে কে কে রয়েছে দেখো, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, তোমার হচ্ছে দিল্লি, এই চণ্ডীগড়। মধ্যজন এর সদর দপ্তর কোথায় রয়েছে? প্রয়াগরাজ। প্রয়াগরাজ বলতে যেটা একসময় ইলাহাবাদ ছিল সেই প্রয়াগরাজ, মানে উত্তরপ্রদেশে। এখানে আন্ডারে কে কে আছে? ছত্তিশগড়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ। পূর্বজনের সদর দপ্তর কোথায়? কলকাতা। এর আন্ডারে যে যে রাজ্যগুলো রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম এবং পশ্চিমবঙ্গ। তারপর যে পশ্চিম জোনের হচ্ছে কি কে স্যার? সদর দপ্তর কোথায়? মুম্বাই। এর আন্ডারে যে যে রাজ্যগুলো রয়েছে গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, দাদরানগর হাভেলি, দমন দিউ, এটা দেখুন একসাথে হয়ে গেছে। দক্ষিণ জোন এর সদর দপ্তর কোথায় রয়েছে? চেন্নাই। চেন্নাইয়ের আন্ডারে কী কী রয়েছে? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, অর্থাৎ 4টা রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল। উত্তর পূর্বে 7 সিস্টার, যার হেডকোয়ার্টার কোথায়? শিলং। কে কে স্যার? আসাম, অরুণাচল প্রদেশ, তোমার হচ্ছে মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ড। এগুলো হচ্ছে উত্তর পূর্ব। এইভাবে ভারতবর্ষে জোন কটা ভাগে ভাগ আছে? তোমার হচ্ছে 6টা ভাগে ভাগ আছে। এই জোনগুলো যে রয়েছে এগুলোকে কি বলা হয়? জোনাল কাউন্সিল। জোনাল কাউন্সিলের হেড কে স্যার? হেড হচ্ছে PM। সভাপতিত্ব কে করেন? হোম মিনিস্টার। আমাদের ভারতের যে ফেডারাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের কথা মাথায় রেখেই তার সাথে ফেডারাল স্ট্রাকচারটা কী ধরনের? ইউনিয়ন অফ স্টেট। তো ইউনিয়ন অফ স্টেট কনসেপ্টটাকে মাথায় রেখে এই জোন কথাটাকে কিন্তু ভাগ করা হয়েছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি জোনগুলো। সম্ভবত এটা লাস্ট মানে অংশ ছিল এই পিপিটিটার, এটাই কিন্তু সমাপ্ত হলো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা। এই ভিডিওর মাধ্যমে আমাদের ভারতের প্রতিটা রাজ্য তৈরি হওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসটা সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারলাম। এই ভিডিওটাকে যদি তোমরা 2বার 4বার যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে কীভাবে কত সুন্দরভাবে আমাদের রাজ্যগুলো তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল এবং কেন এবং কী পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল। আমি তো এখানে বেসিক ক্লাস করছি, তো এই বেসিক ক্লাসে আমি যদি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, এরপর তোমরা ডেপথে বই পড়তে পারো। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। এখান থেকে এই ভিডিওটা শেষ করা হলো এবং এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা পার্ট নম্বর 1 সমাপ্ত করলাম এবং আর্টিকেল নাম্বার 1 থেকে 4 পর্যন্ত আমরা সমাপ্ত করলাম। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এর পরবর্তী ভিডিও আমরা নাগরিকত্ব সংক্রান্ত নিয়ে আসবো, যেটা পার্ট নম্বর 2 এবং তোমার হচ্ছে ধারা নম্বর হচ্ছে 5 থেকে 11। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।